আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আছি ভাগ্যকুল চরে। আজকে চর বিষয় নিয়ে কথা বলবো না, আপনারা শুধু দৃশ্যগুলি দেখতে থাকবেন, ঠিক আছে। এটা এই আলু ক্ষেত, দুই পাশে হলো আলু ক্ষেত বোনা হয়েছে, ঠিক আছে। অনেক আলু বোনা হয়েছে। আমি একটা অন্য বিষয় নিয়ে অন্য টপিক নিয়ে একটু কথা বলবো। সেটা হলো ওই যে ময়ূক সাংবাদিক আছে ভারতের, আর ভারত এবং বাংলাদেশ, এই দুইটা বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। কথাটা হইতেছে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথে বৈরী সম্পর্ক থাকে, আবার বন্ধুত্ব সম্পর্ক থাকে। তো ভারতের সাথে কিছুদিন আগেও আমাদের একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল। আচ্ছা, এগুলি সাধারণত আমরা জানি রাষ্ট্রের ওপর রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের একটা বন্ধুত্ব সম্পর্ক থাকে। যেমন আমেরিকা, ইউরোপ ইউনিয়ন একটা চিরাচরিত আমরা জানি বন্ধুত্ব সম্পর্ক। যেই সরকারই আসুক না কেন তারা কিন্তু এক, ইউরোপ ইউনিয়ন প্লাস আমেরিকা। আর ভারত এবং বাংলাদেশ এই দুইটার বন্ধুত্ব শুধু দেখা যায় যে আওয়ামী লীগের আমলে। তো আসলে বাংলাদেশ আর ভারত এই দুইটার ভিতরে বন্ধুত্ব, নাকি ভারত আর আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব, কোনটা? আমার প্রশ্ন। যে আমি যা দেখে আসতেছি যে ভারত এবং আওয়ামী লীগের সাথে এই দুইটার ভিতরে তাদের সুসম্পর্ক বাংলাদেশের প্রতি না, বাংলাদেশের জনগণের প্রতি না। আর এই আওয়ামী লীগকে ব্যবহার কইরা এই ভারত যে বাংলাদেশকে চুষে নিছে বাংলাদেশের জনগণের মুখের আধার, শান্তি সব কিছু চুষে নিছে। বাংলাদেশের সাথে সমস্ত যতগুলি নদী সংযোগ ছিল, নদী, ঠিক আছে, তিস্তা, ঠিক আছে, তারপরে ফারাক্কা, যতগুলি নদী সংযোগ আছে বর্ডারের কাছ দিয়া, সবগুলিতে তারা বিশেষভাবে ভাত দিয়ে তারা পানিকে অন্যদিকে প্রবাহিত করছে। অর্থাৎ আন্তঃনদী সংযোগ করে তারা বাদ দিয়ে পানিকে নিয়ে বাংলাদেশকে পানি শূন্য করে দিচ্ছে। দেখেন, এই যে দেখতেছেন আপনারা বালুবন, বালু, নদীমাতৃক এই দেশ, বালুবন। তারা জোর করে আমাদের দেশের এই টিকাগুলি আসবে আমেরিকান বা অন্য জায়গার থেকে। ভারত কৌশল করে তাদের উৎপাদিত টিকাগুলো, করোনা ভাইরাসের টিকাগুলো তারা আমাদেরকে গোছায় দিছে। তারপর আমাদের দেশের যে প্রাইমারি বা আমাদের যে স্কুলের বইগুলি বিতরণ করে, সেই বইগুলি তারা টেন্ডার নিচ্ছে। আমাদের দেশের বিভিন্ন রকমের প্রকাশনীকে তারা তারা না দিয়া তারা সেই টেন্ডারগুলি নিয়ে গেছে, ঠিক আছে, আওয়ামী লীগকে ব্যবহার করে। আর আওয়ামী লীগকে ব্যবহার করে তারা যে বই পুস্তকগুলি নিছে, তারা আমাদের বইগুলিতে ইসলামিক বইগুলিতে তাদের মূর্তি পর্যন্ত ছাপাই দিতে দ্বিধাবোধ করে নাই, ঠিক আছে। মূর্তিগুলি ছাপাই দিছে কোথায়? আমাদের বইগুলিতে, ইসলামিক বইগুলিতে। তাদের কোন গ্রন্থ, যদি কোনো হিন্দু বলি, আমি বলতেছি, ওয়ালাইকুম আসসালাম, তারা সনাতন ধর্মীকে যদি বলা হয় আপনার ধর্মের নাম কি, 80% বলে আমরা হিন্দু। আপনারা জানেন হিন্দু বলে কোনো ধর্ম নাই, সনাতন। আর এই সনাতন ধর্মের লোকদেরকে যদি বলা হয় যে আপনার
ধর্ম কিতাবের নাম কি? কইব মহাভারত, আনন্দে কইব গীতা। তাদের যে মূল গ্রন্থের নাম কি তাই তারা বলতে পারে না। আসসালামু আলাইকুম। তারা মূল ধর্মগ্রন্থের নাম কি তাই তারা বলতে পারে না। ঠিক আছে, যদি বলা হয় সেটা হলো বেদ। তাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। যে ব্যক্তি তার ধর্মগ্রন্থের নামই জানে না, সেই ধর্মগ্রন্থের ভিতরে আছেটা কি এটা জিজ্ঞাসা করলে তো আরও নাইকা। এটা আপনার ভালো করেই জানেন। তো এখন আমি অনেকজনকে আমি জিজ্ঞাসা করছি, আর তাদের সাথে হুট করে তো আর কথা বলা যায় না। কেউ আছে এই ব্যাপারে কথা বলতে তারা নারাজ, কথা বলতে আগ্রহী না। যারাই হাসি মুখে কথা বলতে চায়, ইচ্ছা হয় বা কথা বলতে চায়, তাদের কেউই জানে না, কেউই না। 100তে 100তেই 0। আর বেদ হলো 4টা, বেদের নামই কিন্তু জানে না। তাদের যে ধর্মগ্রন্থের নাম বেদ সেটাই জানে না। আর বিকৃতির কথা সেটা তো নাই বা বললাম। তাই আমি প্রশ্ন করছি যে আমাদের ইসলাম ধর্মের আনাচে কানাচে যেথায় খুশি সেথায় এই মাদ্রাসা আছে, হোক মহিলা মাদ্রাসা, হোক বালক শাখার মাদ্রাসা, ঠিক আছে, আছে। আপনাদের ভিতরে কেন মাদ্রাসা নাই? আমার জানার ইচ্ছা। উত্তরটা মোটামুটি আমি আমার মতন করে জানি। কেন নাই তারা বলতে পারে না। আমি বললাম এই কারণে নাই, কারণ বেদের ভিতরে যা আছে সেইগুলিতে নিয়েই তো মাদ্রাসায় শিখাইবে, তাই না? আপনাদের ভিতরে যে সেগুলি শিখাইবে, কারণ আপনারা যদি পড়তে যান দেখবেন যে আমরা করতেছি কি, আর বেদের ভিতরে লেখা কি, বেদের ভিতরে কি লেখা, ঠিক আছে? বেদের ভিতরে লেখা আছে যা যে মূর্তি পূজা করিও না, এক ঈশ্বরের কোনো মূর্তি নাই, ঠিক আছে? কলকি অবতার, ঠিক আছে, বিভিন্ন রকমের যেগুলি আমি বলতেছি ইসলামিক, তো সেগুলি যদি তারা পড়ে দেখবে যে সে ইসলামের কথা দিয়ে বলে, ইসলামের কথা দিয়ে বলতেছে, ইসলাম ধর্মের কথা স্বীকৃতি দিতেছে তাদের বেদে, কিন্তু তারা এগুলি শিখায় না। তাদের ভিতর সেই মাদ্রাসা নাই। কারণ মাদ্রাসা যদি থাকতো তাইলে লক্ষ লক্ষ সেই সনাতনীরা মূল বিষয়টা তারা জানতে পারতো, তাদের ধর্মের ব্যাপারে জানতে পারতেন। আমি বলি না ইসলামের ব্যাপারে, ঠিক আছে? এগুলো কোনো ইসলাম ধর্মের কেউ বলে না আসো ইসলাম ধর্ম গ্রহণ করো, কেউ বলে না, কেউ বলে না। তুমি জানো, সত্যকে জানো, তুমি সত্যকে জেনে তুমি সত্যকে গ্রহণ করো, সত্যকে প্রচার করো, ঠিক আছে? যদি সেটাই হইতো তাইলে ভারতবর্ষে হিন্দু কতটি আছে আর মুসলমান কতটি আছে দেখেন, ঠিক আছে? যদি তরবারির মাধ্যমে যদি তাদেরকে ধর্মচ্যুত করা হইতো, ইসলামকে গ্রহণ করানো হইতো, তাইলে আজকে ভারতবর্ষে হিন্দু বলতে কোনো কিছু থাকতো না। তা যাই হোক, মক্কা তো এরকম হয় নাই, মদিনা তো এরকম হয় নাই, ভারতবর্ষেও হয় নাই। আচ্ছা, আপনারা বলতেছিলাম টপিকটা ছিল আওয়ামী লীগ, বাংলাদেশ আর ভারত। আচ্ছা, আমাদেরকে এইভাবে শোষণ করা, এই শোষণ মানেই বন্ধুত্ব না, ঠিক আছে? এই শোষণ মানেই বন্ধুত্ব না। তারপরে বিদ্যুতের দিকটা সেক্টর মানে আওয়ামী লীগকে ব্যবহার কইরা যত রকমের কইরা, ঠিক আছে? আদানি পাওয়ার প্লান্টের যে আদানিরে দিয়া, ঠিক আছে, আদানিরে দিয়া আরেক লুটপাট, ঠিক আছে, আরেক লুটপাটের সিস্টেম করে দিচ্ছে, ঠিক আছে? আওয়ামী লীগ টিকে থাকার জন্য যত রকমের শোষণ আর শাসন, ঠিক আছে, শাসনের ভার ভারতের হাতে তুলে দিছে, যে কারণে আজকে আমরা আমাদের জাতিকে আজকে সেই কষ্টার্জিত যে স্বাধীনতা, 71-এর স্বাধীনতাকে বিলীন করে দিছে এই আওয়ামী লীগ আমলে। আমরা অনেকের মুখেই শুনতে পারছি আমরা কি বাংলাদেশে আছি না ভারতের কোনো প্রদেশ, আমরা কি বাংলাদেশে আছি নাকি ভারতের কোনো প্রদেশে আছি। এটা আমি না, অনেক জনের মুখের কথা। আমাদের স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়েছে, ঠিক আছে? কেরা? এই আওয়ামী লীগ। আর একটা ওই ময়ূরপঙ্খী,
ভারতের লাফায়া লাফায়া এদিক থেকে সেদিক যায়, এদিক থেকে এদিকে যায়। আচ্ছা, আমাদের দেশেও তো সাংবাদিক আছে, তারপরে CNN বলেন, আরও অনেক অনেক চ্যানেল, টিভি চ্যানেলের ভিতরে সাংবাদিকেরা তাদের তাদের উপস্থাপনা করেন, ঠিক আছে। কই এভাবে তো কেউ লাফায় না, আমরা তো কাউকে দেখি নাই এইভাবে লাফাইতে। তারপরে ভদ্রতা, যেটা একটা টক শোতে বললে সাংবাদিক মানেই নিরপেক্ষ, সাংবাদিক মানেই নিরপেক্ষ, সে কথা বলবে, ঠিক আছে। সে তো কাউকে কথাই বলতে দেয় না, সে একটা উপস্থাপনা করে, সে কাউকে কথা বলতে দেয় না। সে নিজে, আমি দেখছি বেশ কয়েকটা টক শোতে আমি দেখছি, মানে কি বলবো, ভদ্র ভাষায় কী বলে আমি জানি না, মানে নিকৃষ্ট, মানে সাংবাদিকতা উনি পাশ করছেন কিনা বা কোনো ওনার আছে কিনা, প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে কিনা সাংবাদিকের ব্যাপারে আমি জানি না। তো একটা থার্ড ক্লাস, মানে মানুষের ব্যবহারে তার পরিবারটা বোঝা যায়। তিনি মনে হয় একটা থার্ড ক্লাস ফ্যামিলির, ময়ূরপঙ্খী একটা থার্ড ক্লাস ফ্যামিলির। উনার ফ্যামিলিটা আমার মনে হয়, উনার আচার ব্যবহারে উনার ফ্যামিলিটার পরিচয় পাওয়া গেছে যে উনার ফ্যামিলিটা একটা ভারতবর্ষের ভিতর একটা নিকৃষ্ট ফ্যামিলি, ঠিক আছে, যে খুবই নিকৃষ্ট। আমি আর কি বলবো আমি জানি না, তো খুবই জঘন্য নিকৃষ্ট। তারপরে দেখলাম আর একটার ভিতরে, খুব নিলে কি হয়, দূরের থেকে আনবেন কেন, পেঁয়াজ দূরের থেকে আনবেন কেন, এটা সেটা খুব অনুনয় বিনয় করা হইতেছে। তাকে বলি পেঁয়াজ নেব না, আমার দেশের কৃষকেরা পেঁয়াজ ফলায়, আমার দেশের কৃষকেরা আলু ফলায়, আমার দেশের কৃষকেরা সমস্ত সবজি যা কিছু আছে আমাদের প্রয়োজনীয় মিটায়। যদি তারপরে যদি লাগে, তারপর যদি আমাদের প্রয়োজন পড়ে, আমরা পাকিস্তান থেকে আনবো, আমরা চায়নার থেকে আনবো, আমরা ভারত থেকে আনবো না। তোমাদের শেখ হাসিনাকে আমাদের প্রয়োজন নাই, তোমাদের শেখ হাসিনাকে আমাদের প্রয়োজন নাই, তার বিচারের প্রয়োজন আছে। আমরা তাকে চাই না, তার বিচার হবে, এটাই আমাদের চাওয়া। তো যাই হোক, সেই মরুপঙ্খীর যারা নাকি টকশোগুলি দেখছেন, তার উপস্থানাগুলি দেখছেন, আমার খুব জঘন্য মনে হয়েছে। তারেক সাহেব উনি যে কথাগুলি বলছেন, ঠিক আছে, টিকার ব্যাপারে চুলকানি হয় সে, আর কৃষিটার ব্যাপারে এই জন্য বলতেছি যে আমাদের এখানে এই ভারত এত রাসেল ভাইপার ছাড়ছে, ঠিক আছে, কত নিকৃষ্ট বন্ধুত্ব, মানে কে, মানে এটা রাষ্ট্র, এরা হ্যাঁ জঘন্য। সি মোদি সরকার, শেখ হাসিনা যেমন বাংলাদেশ থেকে আশা রাখি চিরজীবনকার জন্য ডুবছে, আমার মনে হয় যে মোদি সরকারও একদিন চিরজীবনকার জন্য ডুববে ভারত থেকে, ঠিক আছে। জোর জুলুম করে কখনো ক্ষমতা টিকে থাকা যায় না, কখনোই না, হোক ভারত হোক বাংলাদেশ, ঠিক আছে। যারা নিকৃষ্ট, যারা নাকি জনগণের উপরে জুলুম করে, ঠিক আছে, তাদেরকে আল্লাহ পাক, মানে আলেম ওলামারা বা গুণীজনরা বলেন, আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তো মোদির বেলাও হবে ইনশাল্লাহ, যেমন শেখ হাসিনার বেলা হয়েছে, সেটা পরখ করে মোদি সরকার যেন উপলব্ধি করতে পারেন, ঠিক আছে। সম্মানিত ভিউয়ার্স, ওই যে আমার শেডের দিকে চলে আসছি, আপনারা দেখতে পারতেছেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।